আমার নাম নেহরিন ফিরদৌসী। আমি শহীদ কর্নেল মুজিবুল হক সাহেবের স্ত্রী। ও কর্নেল মুজিব ছিলেন 2009-এ পিলখানায় ঢাকা সেক্টর কমান্ডার। আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, কিন্তু এটা ন্যাশনাল একটা মানে ট্র্যাজেডি। এটা ঘোষণা হলো, মানে এটা আসলে কেমন ধরনের মর্যাদা বা এই বিষয়টা নিয়ে মানে এখন পরবর্তীতে কি হতে পারে? এটা তো কি ওনারা এজেন্ডা রেখেছেন এর পিছনে, কিন্তু আমরা তো চাচ্ছিলাম যে ওনাদেরকে শহীদ হিসেবে গ্যাজেট আকারে যেন ওনাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। কেন হলো না হ্যান তেন এগুলো আমি বুঝি না, এগুলা কিছু। ওনার 3টা চিঠি আমরা ড্রাফট করে, মানে ফর্মালি সাইন করে, আমরা সব ভাবিরা সাইন করে ওটা দিয়েছিলাম। যে ওখানে ছিল যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, দিবসটা দিতে হবে, ওনাদেরকে শহীদ মর্যাদা দিলে এত ভালো ভালো অফিসারগুলো কেন এক জায়গায় হবে 2 দিন আগে 3 দিন আগে, মানে এগুলা খুব জানি না ফেলা আর মারতে দেওয়া। আর্মি থেকে আগায় আসেনি, কোনো সংস্থা আগায় আসেনি। এটা খুব অদ্ভুত ব্যাপার একটা দেশে। মানে এই একটা তো তদন্ত কমিশন হলো স্বাধীন, এখানে আপনারা কেমন আশা দেখেন? যে তদন্ত কমিশনের উপর অনেক আস্থা, সত্যিকার অর্থে যে আমরা অনেক আস্থা রাখছি যে যেটুকুনি ওনারা প্রমাণ আছে বাকি, কারণ 16 বছরে অনেক কিছু নিশ্চয়ই চলে গেল। আমি আই এম নট শিওর, যদি কেউ সেভ হয়ে থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে প্রকৃত সাজাকারীরা সাজা পাবে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নেপথ্যে যারা ছিলেন তাদেরও চেহারা উন্মোচিত হোক, নামগুলো প্রমাণের কাজ যারা আছেন ইনভেস্টিগেশনে। আর এর আগেও 3টা ইনভেস্টিগেশন হয়ে গেছে, সেই রিপোর্টসগুলো কালেক্ট করে সেটার উপর বেস করে অ্যানালাইজ করে করা। আমরা চাচ্ছিলাম যে বিচার কার্যটা দ্রুত হোক। এই যে দেরি হয়ে গেলে তখন অনেকগুলোই কারণ বের হয়ে আসে, এটা না সেটা। তো আমার মনে হয় যাদের প্রকৃত দোষী তাদের শাস্তি অ্যানাউন্স করে দেওয়া উচিত ঠিক মতন, কারণ এটা লিঙ্গার হচ্ছে আর লিঙ্গার হচ্ছে। তো এখন ওরা চাবেই যে যাদের 7 বছর ছিল তারা 10 বছর অলরেডি ভোগ করে ফেলেছে, তারা কেন বের হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে এই প্রসিজার্সগুলো, এগুলো আইনের ব্যাপার, আমি আইন বুঝি না, বাট আমি এতটুকু বলতে পারি যে যেভাবে আইন ওদেরকে যদি দিয়ে থাকে, মুক্তি দিয়ে থাকে কিংবা সাজা দিয়ে থাকে, সেটা সম্পূর্ণ আইনের ব্যাপার। এখানে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য নেই, কোনো মন্তব্য নেই এখানে। কারণ এটা এত জটিল একটা বিষয় যে এটা আইন বিভাগই এটা দেখুক, আমরা মনে করি। কারণ আমরা চাই সত্যিকার অর্থে যারা অপরাধী তারা যেন কেউ না ছাড়া পাক, তাদের বিচার হোক। আসলে আমরা এত বছরে না দিবসটা চাচ্ছিলাম, বিচারটা চাচ্ছিলাম, বিচার তো প্রথম থেকেই চেয়ে আসছি অবশ্যই, আর তাদের সম্মানটা চাচ্ছিলাম। সম্মানের জায়গাটা কিছুটা হলো পরিপূর্ণ হইলো জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণায়। ভালো লাগছে যে এখন ওনারা একটা মর্যাদা পাবেন। আর যেটা বললেন যে ওরা যে কনস্পিরেসির জায়গাটা, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে যারা বিহাইন্ড দ্য কনস্পিরেসি ছিল তাদেরও শাস্তি হোক। যারা ছিল, যারা নিজেরা বেয়নেট চার্জ করেছে, গুলি করেছে, তারা শুধু তা না, লুট করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, গ্রেনেড ব্লাস্ট করেছে আমার বাসার মেয়েতেই, যে বেঁচে থাকলে মরে যাবে এই বলে। আমার কাজের মেয়েটা যখন বাসা থেকে, ওর গায়ে সম্পূর্ণ স্প্লিন্টার লাগে, হসপিটালাইজ ছিল মেয়েটা। তারপরে ও যখন বাসায় আসে তখন বলে যে আমি তো বাথরুমে লুকাইছিলাম, ওরা দরজার পিছনে খেয়াল করে নেয়, তখন গ্রেনেড মেরে তখন বলছে যে মরে যাবে না, আগুন লাগাই দে। তারপরে ওরা আগুন লাগাই দিল। তো ওই কথাগুলো তো ওর মুখ থেকেই শোনা। তাহলে তাদের তো কত ভিতরে কত রকমের একটা হিংস্র একটা ভাব ছিল যে, আর আমার ছেলে তো লুকিয়েছিল, ও তো শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরপরই গ্রুপ অফ সোলজার্সরা এসে 4-5 জন করে এসে খুঁজছিল যে এই বাসার কেউ নাই কেন, ছেলেটা কই, মেয়েটা কই, ম্যাডাম কই, ছেলেটা তাকে পাইলে ওকে মারবো না, হাত পা ভাঙবো।
তারপরে গুলি করে মারবো। ও তো শুনছিল, একটা 16-17 বছর একটা ছেলে, সে শুনছে। এবং পরের দিন ও বললো যে আমি মনে হয় আম্মু আর বাঁচবো না, সেজন্য আমি তওবা পড়ে আমি কিন্তু শুয়েছিলাম, যে ঠিক আছে খাটের নিচে লুকা ছিল সার্ভেন্ট রুমে, সেখানে যে আমি ওখানেই ছিলাম, যে আমাকে হয়তো ওরা বের করে মেরে ফেলবে। এই যে প্রস্তুতি, তারপরে কোয়ার্টার গার্ডে যারা ছিলেন ভাবিরা, তাদের যে বর্ণনা, মানে এগুলোর সাথে তো কম্পেয়ার করা যায় না। দুদিনে ওনারা যুদ্ধের পুরো একটা যুদ্ধে যা হয়, যে টেররটা সৃষ্টি হয়, তাই হয়েছিল। কিছুক্ষণ পরপরই এসে ওরা মারছিল, বাচ্চাদেরকে মারছিল, ভাবিদেরকে মারছিল, অফিসারদেরকে মারছিল, যে কজন অফিসারকে ওরা ধরে নিয়ে আসে রক্তাক্ত করে দিচ্ছিল মারতে মারতে। তো দেখেছে বাচ্চারা দেখেছে, ভাবিরা দেখেছেন। আমি যেহেতু আলাদা একটা জায়গায় ছিলাম দেখে আমি দেখিনি, বাট আমি যেগুলো শুনেছি। আপনি কি মনে করেন এই ট্রমা থেকে আমরা কখনো বের হতে পারবো? আমাদের কোনো দিনও, আমাদের বাচ্চারাও বের হতে পারবে না, আমরাও বের হতে পারবো না এই জঘন্য ঘটনা থেকে। তো ওরা শুধুই কেন তুই তোকারি করছে, এবং অনেক অল্প বয়স্ক সৈনিকগুলো। আমরা যারা বয়সজ্যেষ্ঠ, তাদের কাছে তো ওরা একদম পুরো মনে হচ্ছিল যেন সন্তান তুল্য ছেলেপেলেগুলো এরকমভাবে গালাগালি করছে, এই করছে। তো ওদের এত ক্ষোভের, এবং ওরা অনেকে এটাও জানি, যে শুনেছি যে পরবর্তীতে যে ওরা কিন্তু অ্যাকচুয়াল কারণটাও জানতো না। তো এত নাইভ হয়ে ওরা একটা বিদ্রোহ ঘোষণা করে ফেললো, গুলি করে ফেললো, মেরে ফেললো উন্মাদদের মতন। আমি একজন সৈনিকের জবানবন্দি পড়েছিলাম তখন, ইনভেস্টিগেশন যখন হয়, আমাকে এক ভাই বলেছিলেন যে ভাবি, আমার মনেই নাই কোন ভাই ছিল, আমি অনেক কিছু ভুলে গেছি, বলেছেন যে ভাবি একটা সৈনিককে ইনভেস্টিগেট করছি, তখন সে বলল যে, জিজ্ঞেস করা হয়েছে, এটা মনে পেপারে আসছিল, যে কেন মারলাও তুমি ওই অফিসারটাকে? সে বলছে তা জানি না। তুমি চিনো? বলে না। কখনো সার্ভ করছো? না। কেন মারলাও? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? মৃত্যুদণ্ডের তো শাস্তি হয়। তো ওরা ছাড়া এই লেম এক্সকিউজ দেখায় যদি ছাড়া পায়, তা এটা কোনো জাস্টিস হলো? এটা তো জাস্টিস হবে না। তখন সারা দেশবাসী হাসবে তখন সেই ক্ষেত্রে। আমরা শুধু না, যেই অফিসারকে মেরেছে ওই সৈনিকটা, সেই অফিসারের ফ্যামিলি এবং ওয়াইফ কি নিয়ে সান্ত্বনা পাবে? তাহলে কাজে খুব পরিষ্কার কথাটা। আর এই জন্য যারা মদতদাতা, তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। এটা একটা দেশের সার্বভৌমত্বের কথা। এটা আর্মি দুটা ফোর্সকে দুর্বল করে দেওয়ার কথা এখানে আসে। এখানে অনেক প্রশ্ন আসে, কিন্তু এখানে যেহেতু আমরা পরবর্তীতে শুনেছি যে ইন্ডিয়াও জড়িত ছিলেন, জড়িত ছিল, তো তাহলে সেগুলো বের হয়ে আসুক, সত্যতা বের হয়ে, সব সম্পূর্ণ পুরো চিত্রটা বের হয়ে আসুক, এই হয়েছিল। এবং এবার আশা করছি যে সত্যিকার চিত্রটা আসুক এবং মানুষ জানুক। আর স্বাধীন কমিশনের উপরে ভীষণভাবে আস্থা আছে, যেটা আমি আপনাকে আগেই বললাম যে আছে, এবং খুবই আশা করছি যে ওনারা সত্য জিনিসটাকে প্রচার করবেন, এবং দ্রুত আমরা যেহেতু দিবসটা দেখে গেলাম, বিচারটাও দেখে যেতে পারবো। আমরা তো বয়স হয়ে গেছে, আমাদের তো বোনাস লাইফ এখন। সকালে উঠে চা খেতে খেতে আমার হাজব্যান্ডকে বিদায় দিলাম 9টায়। তার 10 মিনিট পরে আমার আরেকটা জিপ, সেকেন্ড জিপ বলে আর কি, ওই জিপটা আসলো। তো জিমটা একটু দূরে, আর ইউজুয়ালি হেঁটেই যাওয়া যায়, কিন্তু সেদিন সাজানো ছিল, আর অনেক সৈনিকরা ছিল, তো আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে চাইনি, তো গাড়িতে করে চলে গেলাম জিমটাতে। জিমটা ছিল আমার হাজব্যান্ডের ঢাকা সেক্টর কমান্ডার অফিসের কাছাকাছি, খুব কাছে না, বাট কাছাকাছি। আমি গেলাম, আমি তো ট্রেডমিল করছি জানি না, 9:30 9:10 কি এরকমই হবে, তখন গোলাগুলি আওয়াজ পাচ্ছি। আমি মনে করেছি ট্যাটু শো হওয়ার কথা ছিল সেদিন, তো ট্যাটু শো হবে হয়তো, বা সেই জন্য মহড়া চলছে, কারণ দরবার তো হচ্ছে আমি জানি।
দরবার ইজ এ ভেরি ডেকোরেটিভ একটা প্রোগ্রাম, কিন্তু যেখানে সবাই বসে, সব সিওরা থাকেন, কমান্ডাররা থাকেন, সৈনিকদের সাথে খুব ক্লোজলি কথাবার্তা বলেন, তাদের সমস্যাগুলো শুনেন। তখন কী করেন, ওই যে ডিজি যথার্থ অফিসারকে দায়িত্ব দিয়ে দেন যে এই সমস্যাগুলো সমাধান করো। খুবই ডেকোরেটিভ একটা অনুষ্ঠান এটা। এটাকে যে ওরা এত কলঙ্কিত করলো, সারা জীবন তো এই দরবারের কোনো সৌন্দর্য থাকবে না আমার মতে। এটা তাদের জন্য একটা ধিক্কার, এই বিডিআর সৈনিকদের জন্য একটা ধিক্কারের দিন অ্যাকচুয়ালি। তো সেই তখন আমি কিছুই মাইন্ড করিনি, যে আচ্ছা, মানে চিন্তিত হইনি আর কি। পরে দেখলাম ছুটাছুটির আওয়াজ, সই হই হই করে সৈনিকরা যেভাবে যায়, আমি বুঝতে পারলাম না। তখন অফিস থেকে ফোন আসলো, আমার হাজব্যান্ডের পিএ ফোন করে বললো, ম্যাডাম আপনি কোথায়? আমি বললাম তো এরকম জিমে। কেন? তো বলে যে আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, বের হয়েন না, সৈনিকরা বিদ্রোহ করেছে। তো বললাম সৈনিকরা কেন বিদ্রোহ করেছে? বলে আমি বলতে পারছি না, আপনি ওখানেই থাকেন। আমি বললাম না আমাকে গাড়ি পাঠান শিগগির, আমার বাসায় যেতে হবে, গাড়িটা আমাকে নামায় ও অফিসে যাওয়ার কথা। আমি বললাম আউয়ালকে বলেন, আমার ড্রাইভারের নাম ছিল আউয়াল, আউয়ালকে বলেন শিগগির আসতে, আমাকে নিয়ে যেতে, আমার ছেলেটা তো বাসায়। কারণ মেয়েটা স্কুলে ছিল, আর বড় ছেলে তখন আমরা থাইল্যান্ড থেকে আসছিলাম, তো মিনিস্টার কাউন্সিলর ছিল আমার হাজব্যান্ড। তো ও আইজিসিএসি পরীক্ষা ছিল 3-4 মাস পরে, তো ওকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম যে পরীক্ষাটা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে ও ফার্স্ট ইয়ার পড়ছিল, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছিল ওখানে মাইন্ডোলে। তারপরে এই তো আমি পরে তো আমার বাচ্চাকে উঠালাম, শাকিল ভাবিকে ফোন করলাম যে বিদ্রোহ হয়েছে, তুমি সাবধান থাকো। ও জানে না, বেচারা নাস্তা খাচ্ছিল মেহমানদেরকে নিয়ে, ও শুধু বলছে কেন কেন। আমি কিছু জানি না, তুমি সাবধানে থাকো। আমরা খুব মানে এটা যে এত জঘন্য হবে এটা তো আমি অনুমানই করতে পারিনি। যাই হোক, আমি আমার ড্রাইভারকে বলছি তাতে আসেন গাড়ি নিয়ে। বলে ম্যাডাম আমি তো আসতে পারবো না, এত গোলাগুলি হচ্ছে, আমরা লুকায় আছি। আমি বললাম লুকায় আছেন কেন? বলে আপনি শুনতেছেন না, অনেক হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আমি বের হতে পারবো না। ও মানা করলো। তারপর আমি বললাম যেমনি হোক আসেন। বলে দেখি আমি চেষ্টা করি করে। পরে আর পাইনি ওকে ফোন করে। আমি বুঝে গেলাম, ততক্ষণে তো বুঝেই গেলাম, 9:30 পৌনে 10টার দিকে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও ধরে না। পরে ওই ফোন করলো 10টার এরকমই, 10টার কাছাকাছি সময়। বললো তুমি কোথায়? আমি বললাম আমাদের জিমে, বাসাতে প্রীতম আমার ছোট ছেলে আছে। তো বললো তুমি শিগগির বাসায় যাও, যেমনি হোক বাসায় চল যাও। আমি বললাম আমি যাবো কেমন, এত গোলাগুলি হচ্ছে, তুমি একটা গাড়ি পাঠাও না, গাড়ি আসতেছে না তো। তো বলে আচ্ছা আমি দেখি করে। এটা আমার ওর সাথে লাস্ট কথা হয়। পরের দিন আমি বের হয়ে যেতে পারি, কারণ আমাকে বলছিল ওই রুমে দরজা বন্ধ করে থাকতে। আর জিম যারা দেখাশোনা করে, 2জন সৈনিক, এনসি হয় ওনারা আমাকে জানি না কেন, কয়টা বাজে সেটাও জানি না, ওরা বললো ম্যাডাম আপনি ভিতরে বসে থাকেন চুপ করে, লক করে, উপরে কুন্ডি লাগায়, আমরা বাইরে দিয়ে আপনাকে তালা দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি। আমি সেটাও বুঝলাম না, কিন্তু ইন দি মিন টাইম ফোনে কিন্তু কথা হচ্ছে ওর সাথে। আমার ছেলের বন্ধুরা বলছে আন্টি আপনার বাসায় আগুন লাগাইছে, নাদির তো পুড়ে যাবে, নাদিরকে বাঁচান। আমি বললাম যে আমার তো বের হতে পারবো না মা, তোমরা যেমনি হোক কিছু একটা করো। পরে আমার দেবরকে ফোন করলাম, আমার অন্যান্য যাদের তখন বুঝেন না, ওরকম সময় কিন্তু মনে থাকে না কাকে ফোন করতে হবে, সবাইকে ফোন করে করে জানাচ্ছি যে যেমনি হোক যাও। আমার একটা বন্ধু ছিল আমার অনেক কলেজ লাইফের, ও আমাকে ফোন করলো যে তুই কেমন আছিস? তখন আমি বললাম যে শোন তোরা না যেমনি আমার বাচ্চাটাকে বাঁচা, আমি আছি, আমার কথা চিন্তা করিস না, আমার বাচ্চাটাকে বাঁচা শিগগির। তো ও এখনো দেখা হলে বলে যে তোর ওই কথাটা আমি ভুলতে পারি না। আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম, আমার অন্যান্য ফোনরা সবাই যারা এই করে যে আমার মেয়েকে নিয়ে রাখো, ওইগুলো সবাই মানে ডাইরেকশন দিলাম। এই করে করে তারপর তো আমার হাজব্যান্ডের কোর্সমেট একজন আছেন, উনি কাদের ভাই, কার্নেল কাদের ভাই আমাকে খুব ট্র্যাক করে রাখছেন সবসময়। মিলি তুমি এখন ফোন বন্ধ করো, এখন তুমি পরে একটু পর তুমি খুলবে, আমি মেসেজ দিব,
খালি মেসেজ পড়বা। আমি খালি বলছি ফোন করেন না, আমার তো চার্জ চলে যাচ্ছে, আমার তো ছেলের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। তো আমি সন্ধ্যা পর্যন্ত জানতাম আমার ছেলেটা ছিল, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ছেলেটার সাথে সন্ধ্যা পর্যন্ত কন্ট্যাক্ট ছিল, কিন্তু সন্ধ্যা পরে যখন চলে যায়, চার্জ চলে যায়, ওরটাও আর আমারটাও, আমি কিছুতেই আর স্বস্তি পাচ্ছিলাম না। এর মাঝখানে আমি আবার মুজিবকে যখন ফোন করলাম তখন ফোন ধরে নাই, ওর রানার ছিল, রানার আমাকে ফোন করে বললো স্যার যেখানে আছে ঠিক ভালো আছে, আপনি স্যারকে নিয়ে চিন্তা করেন না। আমি ভাবছি হয়তো ওরা সেভ করছে কিছু একটা, এটাই। তারপর দিন যখন আমরা বের হইলাম, বের হয়ে আমার ছেলেকে পাইনি কোয়ার্টার গার্ডে, আমার কাজের মেয়েটাকেও পাইনি, তো ন্যাচারালি আমি বের হতে চাই নাই। আমি ওদেরকে জোর করে অনেক ঝগড়াঝাটি করে হলেও ওদের সাথে সৈনিকদেরকে বললাম না আমার বাসায় নিয়ে যেতেই হবে। তো গেট থেকে আমার বাসাটা কিন্তু অনেক দূরে যায়, নিউ মার্কেটে গেটের থেকে আবার কাছে, আর এই ফ্রন্ট গেট থেকে বেশ দূরে। তো ওরা জিপে করে আমাকে উঠায় নিল। ওখানে আমি দেখলাম ফ্ল্যাটগুলো, আমার বাড়ি ইন্ডিপেন্ডেন্ট বাসার পিছনে কিন্তু ফ্ল্যাটগুলো ছিল। ফ্ল্যাটের নিচে এক ভাবি ছোট্ট নিউবর্ন বাচ্চা, তার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বললো যে আমরা ফেরত ম্যাডামকে নিয়ে ফেরত আসতে হবে, ওনাকে উঠায় নেবো আর কি। তা আমি গিয়ে যখন দেখলাম আমার ঘর তো পুরা, আমার তো সব কিছু পুড়িয়ে দিয়েছিল, মানে আমার তো 25 years গন। তো ওইটাই আর কি, আমি আমার ছেলের নাম ধরে ডাকতে ডাকতে লাস্টে ও বের হয়ে আসলো। তো আমরা ওই এক কাপড়ে বের হয়ে আসলাম ওখান থেকে, ওই ভাবিকে নিলাম, ভাবির বাচ্চাদেরকে নিলাম, নিয়ে আমরা গেট দিয়ে এই দুটা ফ্যামিলি আমরা বের হয়ে সবার শেষে আসলাম। আমাদের পরে আর কেউ বের হয়েছে কিনা আমি জানি না, বাট আমি বের হওয়ার পরপরই আমার বেস্ট ফ্রেন্ডের ছোটো ভাই ও আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল অনেক দূরে। তারপরে আমার বোন ছিল ওখানে দাঁড়ানো, ও গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, ওর গাড়িতে উঠে আমরা নিকেতনে আসি। এই নিকেতনে আসার পর রাত্রে 8টার সময় আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের লাশটা আর এনায়েত ভাইয়ের লাশটা সবার আগে আসছে। এইটুকুন জেনেছি যে জিজি ভাই ওদেরকে বলেছিল যে তোমরা যার যার ইউনিটে গিয়ে ব্যাটালিয়নে গিয়ে ব্যাটালিয়নে সোলজারদের থামাও, কন্ট্রোল করো। তো আমার হাজব্যান্ড মনে হয় ওর সাথে 3 জন সিওকে নিয়ে, এনায়েত ভাই, লুৎফর ভাই, আরেকটা কোন ভাইকে নিয়ে আসছিল। তো যখন যেখানে আমার বাসার কাছেই ছিল একটা ব্যাটালিয়নটার নাম্বার মনে নাই, 36 না কত যেন, ওইখানে লাইনে গিয়ে ও কন্ট্রোল করতে চাচ্ছিল সৈনিকদেরকে যে তোমরা কি চাও, আমাদের সাথে বসে কথা বলো, ইয়ে করো না, আর্মস হাতে নিও না। এটা আমি শুনেছি, কিন্তু পরে ওকে একটা রুমে ওরা মানে রাখে, আর আরেকটা রুমে একটা করিডোরের, আমি যেটা শুনেছি পরে, আমি গিয়েছিলাম ওখানে, একটা রুমে আমার হাজব্যান্ডকে রাখে, আরেকটা রুমে এনায়েত ভাইকে রাখে, আর দোতলার আলমারির পিছনে মনে হয় আরেকটা ভাই লুকায় থাকে। পরবর্তীতে ওদেরকে ওই রুম থেকে বের করে এনে মারা হয়, এবং 3 তলা থেকে আমার হাজব্যান্ডের বডিটা ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে তারপরে আবার ড্রেনে ফেলায়, যার জন্য পোস্টমর্টম রিপোর্ট প্রথম পোস্টমর্টম রিপোর্টে হচ্ছে ওর মাল্টিপল ফ্র্যাকচার, ওর মাথাটা পুরা গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো, আর পুরা বডিতে মাল্টিপল ফ্র্যাকচার ছিল, কারণ বেয়নেট দিয়েও খোঁচা দিয়ে গুলি করে, বেয়নেট চার্জ করেছিল ওকে, আর গুলিও করেছিল। তো ও আমার দেবররা গোসল করিয়েছে, তো ওকে তো ওরা বললো যে ওটা এখানে পাঁজরের মধ্যে বেয়নেটের চার্জ ছিল, গুলি ছিল, তারপরে মাথার পরে ফেলে দেওয়াতে মনে হয় কিংবা গুলি করাতে মাথার এখানে খুলিটা ভেঙে গেছিল। আমার হাজব্যান্ড না একটু অন্যরকম মানুষ ছিলেন, উনি ছিলেন, ওনার জগৎটাই ছিল তার অফিসার আর সৈনিক। তবে আমার মনে হয় না বিডিআরে কোনো সৈনিক বলবে যে কর্নেল মুজিব মিসবিহেভ করেছে, এটা আমার মনে হয় না। বিকজ হি ওয়াজ অলওয়েজ ভেরি ছুটি ছাটার ব্যাপারে কখনো মানা করে নাই, তারপরে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। ওদের যেমন আমি যেটা জানি যে ওদের ড্রাইভাররা আমাকে খবর দিয়েছিল যে ম্যাডাম আমাদের কত বছরের জন্য পে স্কেল বন্ধ ছিল ওদের,
সেটা শাকিল ভাইয়ের মুজিব ফাইট করে মন্ত্রণালয় থেকে ওদের পাশ করানো হয়। সেই সময় অনেক খুশি হয়েছিল ওরা, বেশ কয়েক মাস আগের ঘটনা কিন্তু এটা 2008-এরই ঘটনা। ওরা খুব খুশি হয়ে বলতো, ম্যাডাম আমাদের অনেক দোয়া স্যারের জন্য, স্যার আর ডিজি স্যার আমাদের জন্য এত বড় একটা উপকার করেছেন। তো এই কথাটা খুব বলতো ওরা। তো আমি বাসায় এসে একদিন বললাম যে তাই, বল কি হ্যাঁ, মানে পারলাম আর কি, আমরা কনভিন্স করতে পারলাম, আর ওদের পে স্কেলটা হলো, এটা ভালো হলো, এটা তো তাদের প্রাপ্য। এই এই গল্পই। এছাড়া আমার হাজবেন্ড কিন্তু প্রথম থেকেই বিডিআরে চাকরি করতে ওনার খুব অসন্তোষ ছিল। এই পিলখানায় পোস্টিং হওয়ার পরে উনি জেনারেল মাসুদের কাছে গেছিলেন। উনি তখন জেনারেল মাসুদ তখন সাভারের জিওসি ছিলেন। তো ও গেল, গিয়ে রিকোয়েস্ট করছে ভাইকে যে স্যার আপনি যেমনি হোক প্লিজ, আপনি, উনি সাজেস্ট করছিলেন মুজিবকে, তো বলছিলেন যে স্যার যেমনি হোক প্লিজ আপনি আমাকে বিডিআরে দিন, আমাকে একটা কোনায় ফেলে রাখেন, আমার আর মাত্র কয়েক বছর, 2-2.5 বছর চাকরি, আমি চুপচাপ চাকরি করে চলে যাই আর্মি থেকে, আমার তো প্রমোশন হবে না, কাজেই আমি একটা কোনায় ফেলে রাখেন আমাকে। কিন্তু ভাই শুনে নাই, ভাই বলছে না না না, তোর দরকার আছে বিডিআরে, যা কাজ কর। উনি আবার আদর করে তুই তুই করে বলতো মাঝে মধ্যে, তো না যাও যাও তুমি ইয়ে করো, ওখানে যাও, তুমি কুমিল্লাতে একটা কমান্ডার হবা, হ্যান ত্যান। তারপরে তো দিনাজপুরে দিয়ে দিল। দিনাজপুরে গিয়ে যাওয়ার পর 2 সপ্তাহ পরে ওকে ঢাকা ডেটে যেহেতু খালি হলো, ভাইয়ের পোস্টিং হয়ে গেলেন, আগের ভাই যে ছিলেন তখন জিজি ভাই নিয়ে আসলেন, কারণ আমার হাজব্যান্ড খুবই মনোক্ষুণ্ণ ছিলেন। তো জিজি ভাই আনার পর মানে প্রায় জিজ্ঞেস করতেন যে মুজিব এখন খুশি আছে? তো আমি বললাম যে জানি না খুশি কিনা ভাই, ও তো বিডিআরে সার্ভ করতে চায় না, ওর ভালো লাগে না বিডিআরে। কারণ এর আগে আমরা ও ব্যাংককে যাওয়ার আগে, মিশনে যাওয়ার আগে ছিল না, না ব্যাংককে যাওয়ার আগেই ওর ছিল নওগাঁয় পোস্টিং। নওগাঁ থেকে আমরা গেলাম বিএনসিসিতে, বিএনসিসি থেকে তারপরে ঢাকা ডেট কমান্ডার হয়ে আসলো ডিজিএফআইতে, তার 1 বছর পরে তো থাইল্যান্ডে আমাদের মিনিস্টার কাউন্সিলর হিসাবে। তো ওর কাছে একটা জিনিস আমি যেটা জানতাম ইন্টিমেটলি, আমরা যখন গল্প করতাম তখন ও একটা কথা বলতো যে জানো, যত যাই বলো আর্মির সোলজার আর বিডিআরের সোলজারদের মধ্যে ফার ডিফারেন্স। আর্মি সোলজাররা অসম্ভব ডেডিকেটেড হয় টুয়ার্ডস দেয়ার অফিসার্স, যেটা বিডিআর সোলজার্সদের কাছে কোনো দিন আশা করবা না। আর ওরা যেহেতু জানে যে এরা ডেপুটেশনে আসে, তো ওরাও টাইম পাস করে, আর অফিসাররাও টাইম পাস করেন যে ঠিক আছে জাস্ট টাইমটা পার করে দিই কোনো রকমে। তো এবারে অ্যাকচুয়ালি আমি প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম, বের হয়ে আসার পরে মনীষা, আমি জানতাম না যে মনীষা অনেক ইনস্টিগেট করছে, নাহলে আমি সেদিনই মনীষাকে হয়তো চড় মারতাম। আমি যেহেতু টিভি দেখিনি কিছু নেই, পরের দিনই সে সন্ধ্যার সময় যখন আসলো তখন আমি তাকে বলেন তো কেন এটা এরকম হয়েছে? আমি বললাম একটা কারণ আমি বলতে পারি, বাকিটা জানি না। জিজি ভাই বিডিআরটাকে এখান থেকে এখানে উঠায় ফেলছিলেন, এই লোয়ার গ্রেডদেরকে উপরে উঠাইছিলেন, উনি ভালো করার চেষ্টা করছিলেন, বর্ডার থেকে শুরু করে সব কিছু। এটাই উনার বড় মনে হয়, এটা সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। এটা যেমন ছিল তেমনই থাকতে দাও। কারাপ্ট একটা বিডিআর ছিল, কারাপ্ট থাকা উচিত ছিল। শাকিল ভাই, আমি এটাই বলেছিলাম, আর মনীষা খুব হতভম্ব হয়েছিল, আমি বুঝিনি। মানে ইয়ে করার চেষ্টা করছে, মানে এই ঘটনাটাকে, ওনার তো এই ঘটনা নিয়ে এখন তো অনেক কিছু আসছে, ওনার মানে ওনার যে ভূমিকা বা ওনার ভূমিকাটা ভীষণ নেতিবাচক ছিল। উনি এবং ইয়ে কি জানি নাম, জয় মামুন, ওনারা প্রচারে খুবই খুবই নেগেটিভ ছিলেন। যেটা কালকেও অনেক সাংবাদিকদের বলছিলাম যে আপনারা এখন তো ইলেকট্রনিক মিডিয়া, আগে তো লেখা হতো, তো বলা হতো যে পেন হ্যাজ এ মাইটি পাওয়ার, একটা পেন ওয়ার্ড, একটা ওয়ার্ড যে কোনো, এখনও দেখেন আমরা যখন কোনো ফ্রেন্ডকে বার্থডেতে উইশ করি কিংবা কোনো জিনিসে অভিনন্দন জানাই কিংবা ইভেন কন্ডোলেন্স জানাই যখন, তখন আমরা কিন্তু শব্দ চয়েসে খুব কেয়ারফুল হই, কি লিখবো, কি লিখলে তার ভালো লাগবে, আর কি শব্দটা
কতটা ডেপথ দিয়ে লিখলে তার কষ্টটা একটু হলে পরিসম হবে, এবং কোন শব্দটা দিলে সে প্রশংসিত ফিল করবে, ভালো লাগবে, তাকে আপলিফট করা যাবে। কেন আমরা চুজ করি? এই জন্যই চুজ করি যে শব্দের অনেক বড় একটা মহত্বতা আছে। ইভেন আমরা কথা বলার সময় দেখবেন যে আমরা সুন্দর শব্দ কিন্তু ব্যবহার করলে সেটার একটা আবেদন একরকম থাকে, আর স্ল্যাংলি একটা কথা বললে সেটার আবেদন আলাদা থাকে, তাই না? আমরা অনেক সময় বলি না, গ্রামের মানুষের অনেক কথা ওনারা হয়তো স্ল্যাংলি বলে ফেলে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে মনে হয় ও না, অনেক মেসেজ ছিল ওই কথাটাতে, কিন্তু যেহেতু শুনতে তখন শ্রুতিমধুর লাগে না, কিন্তু পরে চিন্তা করলে মনে হয়, তাই না? তো এই জন্য এই শব্দ মানে সিলেকশনে খুবই ইম্পর্টেন্ট। তো তেমনি আমার মনে হয় যে জার্নালিজমে যখন প্রেজেন্ট করা হয় কোনো কিছু বক্তব্য দেওয়া হয়, অনেক হোমওয়ার্ক করা উচিত, অনেক কিছু জেনে তারপরে বলা উচিত, সত্য মিথ্যা। একটা গল্প বানিয়ে বললেই তো বলা উচিত না, যেটা এখন করে মানুষ অনেক কিছু নিজে থেকে জিউম করে বলে, আমার ধারণা থেকে বলে। যে আমরা এখন স্টেটমেন্টগুলো দিব, আমরা কিন্তু ধারণা থেকে দিতে পারবো না। আমি আমারটা বলবো যে আমি এটা ভাবছি, এইভাবে বলবো যে আমার মনে হয়, কিংবা আমি জানি না, আমি বলতে পারছি না, সেইভাবে সেটাই হওয়া উচিত আসলে।